জয়প্রকাশ বাবু ক্যাম্পেন কলিংয়ে স্বাগত। জয়প্রকাশ দা, কিছুদিন আগেই আপনার বাড়িতে দলীয় একটি বৈঠক হয় এবং সেই বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। কি নিয়ে মূলত এই বৈঠক ছিল? আমি একটুখানি দর্শকদের অনুমতি নিয়ে কথাটা যাতে সুস্পষ্ট হয় বলে আমি মাস্কটা খুলে রাখছি। সকলেই মাস্ক পরে থাকবেন, এটা সব দর্শককে অনুরোধও করছি। না, আমার বাড়িতে বা আমার অফিসে বৈঠকের জন্য কোনো খবর আমার নেই। কিছু বিজেপির নেতা নেত্রী এবং আমাদের যারা কলিগ বা বন্ধু তারা প্রায়ই আসেন চা খাওয়ার জন্যে, এবং যখন দুজন রাজনীতিবিদ বা চারজন রাজনীতিবিদ, রাজনীতির সঙ্গে অংশগ্রহণ করা লোকজন তারা এক জায়গায় হয়, তখন রাজনীতি নিয়েই আলোচনা হয়। এবং সেই রকম কিছু বিজেপির নেতা নেত্রী আমার কাছে এসছিলেন, আমরা কথা বলেছি, সৌজন্য সাক্ষাৎ, চায়ে পে চর্চা, যেভাবেই দেখুন। কিন্তু ওই গোপন বৈঠক বা বৈঠক এভাবে আমি দেখছি না ব্যাপারটা। এই বৈঠক ঘিরে কিন্তু বিজেপির অনেকেই শীর্ষস্থানীয় অনেকেই বলেছেন যে অনেকেই রাস্তায় নেমে বৈঠক করে না আমাদের মতন। কি বলবেন? না, রাস্তায় নেমে আন্দোলন তো আমাদের যারা বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, এবং তার মধ্যে আমি নিজেকেও যুক্ত করছি, রাস্তায় নেমে তো বহু আন্দোলন আমরা করেছি। এখানে কেউ যদি বলে থাকেন যে একদল ঘরের মধ্যে বৈঠক করেন আর একদল রাস্তায় নেমে রাজনীতি করেন, বিজেপি আজকে এখানে পৌঁছেছে হাজার লক্ষ যে ক্যাডার বা যাদের বলি কার্যকর্তা, তাদের জন্যে, যারা নির্ভয়ে বিজেপির পতাকা কাঁধে নিয়ে রাস্তাঘাটে লড়াই করেছে, বুথে গিয়ে এজেন্ট হয়েছে, আক্রমণের প্রতিরোধ করেছে, তাদের জন্যে। নেতা নেত্রীরা যদি বলেন যে রাস্তার আন্দোলন আমার জন্যে হয়েছে, তাহলে সেটা কিন্তু একটু সত্যের অপলাপ হবে। এটা একটা দিক। এবং সঙ্গে সঙ্গে এটা মনে করিয়ে দেওয়া দরকার যে বৈঠক, ঘরের মধ্যে বৈঠক বা কারুর সঙ্গে কথা বলা, রাজনৈতিক অ্যানালিসিস করা, ব্রেনস্টর্মিং যাকে বলে, সেটা রাজনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। যদি পড়াশোনা না করা হয়, যদি রাজনৈতিক পরিস্থিতির অ্যানালিসিস না করা হয়, তাহলে শুধু জনসভা কিংবা মিছিলে গিয়ে বক্তব্য রেখেই রাজনীতি শেষ হয় না। রাজনীতির জার্মিনেশন মানে চিন্তার বীজ তৈরি হয়, রাজনৈতিক ডিসকোর্স যেটা বলা হয়, মানে ব্রেনস্টর্মিং। আমাদের প্রতিপক্ষ তারা কি স্ট্র্যাটেজি নিচ্ছে আর আমাদের কিভাবে এগোতে হবে তার জন্যে তার তো আলোচনা হওয়া দরকার। কেউ যদি সেই আলোচনার বিরুদ্ধে হয়, তাহলে তো সেই রাজনীতি সম্পূর্ণ নয়। তো রাজনীতিটা সবটা মিলিয়েই, তাতে 10 হাত, 10 রকম অস্ত্র, অসুর থাকবে, সিংহ থাকবে, তবেই মা দুর্গা। আর তারই সঙ্গে থাকবে পেছনে একটা চালচিত্র। ওই চালচিত্র না থাকলে দুর্গা প্রতিমার সম্পূর্ণ অবয়ব পরিস্ফুটিত হয় না। ওই চালচিত্রটা হচ্ছে রাজনৈতিক চর্চা এবং আলোচনা। জয়প্রকাশ দা, আমরা দেখছি যে কিছুদিন ধরেই এই বিজেপিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার একটা যেন ফ্যাশন বা হিড়িক লেগেছে। শান্তনু ঠাকুরও ছেড়েছেন, এরকম অনেকেই এর আগে কিছু হলেই হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেয়। কি বলবেন এই বিষয়টা নিয়ে, যে হঠাৎ বিজেপিতেই একের পর এক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দেওয়া বা বিজেপির এই ভাঙন বা এই যে একটা মতবিরোধ, কেন? আমি এটাকে এক ভাঙন বলছি না। আপনারা বলেন বিজেপির ভাঙন, বিজেপির ভাঙন বলছি না। এক, বিজেপিতে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বহু অন্য দল থেকে দলে দলে লোক এসছিল, কারণ
একটা আবহাওয়া তৈরি হয়েছিল, একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে বিজেপি এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। সেই জন্য সুযোগ সন্ধানী অনেকেই 2019-এর পর থেকে 2020 এবং 2021-এর নির্বাচনের ঠিক আগেই তারা এসে বিজেপি যোগদান করেছিলেন। তার মধ্যে অন্য দল থেকে আছে, সমাজের বিভিন্ন প্রফেশন থেকে আছেন, নামকরা সাংবাদিকও এসছেন, ঠিক নির্বাচনের আগে এসছেন এনারা। এবার তাদের মধ্যে অনেকে আবার বিজেপি ক্ষমতায় আসলো না বলে তারা নিজের দলে আবার ফেরত চলে গেছেন, অনেকে মাথা মুড়িয়ে গেছেন, অনেকে ওই যা ভুল হয়ে গিয়েছিল বলে ফেরত গেছেন, এবং অনেকে চুপচাপ বসে গেছেন। যারা ফিল্ম দুনিয়ার থেকে এসেছিলেন তারাও আজকে অনেকে চলে গেছেন, আবার একই সঙ্গে বেশ কিছু থেকেও গেছেন। যারা এইভাবে গেছেন তারা জোয়ার ভাটার সঙ্গে যাতায়াত করেন, সুতরাং এটাকে আমি ভাঙন বলবো না। কিন্তু আপনি যেটা বলছেন কয়েকদিন ধরে যে ঘটনা সংবাদপত্রের শিরোনামে আসছে, সেটা আমার মনে হয় বিজেপি নেতৃত্বের, এই রাজ্য নেতৃত্বের একটু চিন্তা করা দরকার, আমাদের সকলেরই চিন্তা করা দরকার। তার কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সোশ্যাল মিডিয়া এইগুলো ছাড়াটা কি লক্ষ্য? লক্ষ্যটা হচ্ছে কীরকম, আমরা ছোটবেলায় কোনো অন্যায় কাজ করলে দেখতাম মা কথা বলা বন্ধ করে দিয়েছে, কথা বলছে না, মা বকলো না, মারলো না, কিন্তু মা কথা বলা বন্ধ করে দিল। তার থেকে বুঝলাম আমি একটা কিছু অন্যায় করেছি, বা উনি যেটা চাইছিলেন সেটা আমি করিনি। এটা তো ইঙ্গিতবাহী। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা সোশ্যাল মিডিয়া ছাড়াটা হচ্ছে ইঙ্গিতপূর্ণ, ভাঙন নয়। এই ইঙ্গিতটাকে ধরা প্রয়োজন, বোঝা প্রয়োজন, এবং এই ইঙ্গিত যে ইঙ্গিত করছে তার উপশম করাও প্রয়োজন যে কোনো জায়গায়। আমি পরিবারের গল্প বললাম, আপনাকে উদাহরণ দিলাম, সেই রকম পলিটিক্যাল পার্টি বিজেপিও একটা পরিবার। তো সেই পরিবারের যারা আছেন, যারা নেতৃত্বে আছেন, অভিভাবক হিসেবে আছেন, তাদেরকে এই জায়গাটা কিন্তু দেখতে হবে। এই ইঙ্গিত, এটা একটা ইঙ্গিত, এই সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া, যে আমার পুরো জিনিসটা ভালো লাগছে না, বা আমার মনে ক্ষোভ আছে। এবার বাড়ির মধ্যে কারুর মনে যদি কষ্ট হয়, দুঃখ হয়, তাহলে সেটা মেটানোর দায়িত্ব তো অভিভাবকের। শান্তনু ঠাকুর কিন্তু গ্রুপ ছাড়ার পর যারা মথুয়া বিধায়ক আছে বা মথুয়া সম্প্রদায়ের যারা বিজেপির নেতা আছে তাদের সাথে বৈঠকও করেন। কোথাও কি আপনারা যারা শীর্ষ নেতৃত্ব বললেন একটু আগেই, যোগাযোগ করেছেন, মানে তার সাথে যোগাযোগ করা হয়েছে? না, আমাদের মাননীয় সভাপতি সুকান্ত মজুমদার গতকালই তো এটা পরিষ্কার করে দিয়েছেন তার প্রেস কনফারেন্সে, যে কথা চলছে এবং তাদের যে ক্ষোভের কারণগুলো কেন্দ্রীয় নেতৃত্ব সেইটা দেখবেন, এবং তাদের যে নির্ণয় হবে, তারা যা ঠিক করবেন সেই মতন পার্টি চলবে সেইটা। কিন্তু এই প্রসঙ্গে আমি আরও একটি কথা আমার মনে হয় বলা উচিত। বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপি বিশেষ করে, যারা আগে ছোট পার্টি ছিল এই পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস দেখলে দেখা যাবে এই গত 70 বছরের বা 75 স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময় বিজেপি একটা ছোট রাজনৈতিক দল হিসেবে ছিল। 2014 নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসার পর থেকে এখানে বিজেপি উত্থান শুরু হয়, এবং ওই 3-4% দল থেকে এখন একমাত্র এবং প্রধান বিরোধী দল। তৃণমূলের সঙ্গে আমনে সামনে লড়াই, যে কোনো সময় ক্ষমতায় চলে আসতে পারে, এই জায়গায় এসছে। তো এই যে এখন বিজেপির যে পরিসর সারা পশ্চিমবঙ্গে, লক্ষ লক্ষ কর্মী, কার্যকর্তা, এবং এতগুলো 42টা সাংগঠনিক জেলা,
এই সব জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে এবং একমাত্র বিরোধী দল হিসেবে তার কাজ করে গণতন্ত্রে তো এটা খুব গুরুত্বপূর্ণ কাজ, সেইটাকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমার মনে হয় এই আলোচনার পরিসরটা আরো বৃহৎ হওয়া দরকার, আরো সার্বিক হওয়া দরকার, নেতৃত্ব আরো ছড়ানো দরকার। এবং এই মাননীয় সভাপতিও বলেছেন যে আমরা আমাদের দলের মধ্যেই আলোচনা করে নেব, এবং আমাদের দলে সেই রকম বিশেষ ব্যবস্থাও আছে দলের মধ্যেই আলোচনার জন্য। সেই দলের মধ্যে আলোচনার যে ব্যবস্থা সেইটাকেই আরো জোরদার করা দরকার। জয়প্রকাশ দা, জাগো বাংলায় একটি প্রতিবেদন বেরিয়েছে, ত্রিফলা সামলানো সুকান্ত মজুমদারের ক্ষমতা নেই এবং সদ্য কিশোরে পা দেওয়া একজন রাজনীতিবিদের পক্ষে সম্ভব নয় এই কাজটা করা। তবু দিলীপ ঘোষ থাকলে হয়তো কিছু করতে পারতো, কি বলবেন? না, এটা ওনাদের নিজেদের মতামত দিয়েছেন, এবং আমার মনে হয় এটা ওনাদের এটা দলীয় একটা মুখপত্র। তো আমরা এর আগে কালান্তর দেখেছি, গণশক্তি দেখেছি ইত্যাদি। যে কোনো দলীয় মুখপাত্র তারা দলের স্বার্থে এবং দলের রাজনৈতিকভাবে দল এগিয়ে যাওয়ার জন্য তারা নানাভাবে নানা লেখে। আজকের দিনে আপনি মুম্বাইয়ে দেখবেন সামনা পত্রিকাও এই রকম সম্পাদকীয় করে, যেগুলোর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে যে প্রতিপক্ষ রাজনৈতিক দল তাদের মধ্যে ডিভিশন তৈরি করার চেষ্টা, তাদেরকে একটুখানি ক্রিটিসাইজ করার, সমালোচনা করার, সেইটারই তাদের মূল উদ্দেশ্য। তাতে বিষয়বস্তু থাকুক না থাকুক, এখানেও বিষয়বস্তু তো নেই, কারণ তারা বলছেন যে এই দল চালানো এর পক্ষে সম্ভব হবে না। এটা তাদের মতামত, এই মতামতে আমরা কি মন্তব্য করব? আমাদের রাজনৈতিক দল বিজেপি, তাতে যে তরুণ সভাপতি হয়েছেন তিনি তার যোগ্যতাতে সভাপতি হয়েছেন, হ্যাঁ তরুণ, এবং পার্টি তাকে সময় দেবে, সে দৌড়বে, সে সমস্ত সকলকে নিয়ে লিড করবে, সামনে থেকে সে লিড করবে। এতে এনাদের অসুবিধে কি আছে? আর এই যে তুলনাগুলো, দিলীপবাবু হলে হতেন, ইনি পারবেন না, এই বিষয়গুলো হচ্ছে খুব আপেক্ষিক কথাবার্তা, এর মধ্যে সারাংশ কিছু নেই। এগুলো হচ্ছে আর কিছুই না, যদি চেষ্টা করে বিজেপির মধ্যে কোনো গ্রুপিজম তৈরি করতে পারে। কিন্তু সত্যি যে পরিস্থিতি, তাতে বিজেপির মধ্যে কালকে আমাদের মাননীয় সভাপতি সুকান্ত মজুমদার যেটা বলেছেন, যে দু তিন রকমের মত থাকতে পারে কিন্তু বিজেপির মধ্যে মনোভেদ নেই, মানসিকতার ভেদাভেদ নেই। একটা জায়গায় সবাই এক চিন্তা করে যে ব্যক্তির থেকে দল বড় আর দলের থেকে রাষ্ট্র বড়। এই ব্যাপারে সমস্ত বিজেপির কার্যকর্তা এক জায়গায়, আর সেখানে তৃণমূলের মুখপাত্র কি বললো সেটাতে যায় আসে না। এখানে সবাই এক হয়েই কাজ করছে বর্তমান সভাপতির লিডারশিপে। জয়প্রকাশ দা, এই যে করোনা, আমরা দেখেছি 25শে ডিসেম্বরের পর থেকে করোনার গ্রাফটা ধীরে ধীরে পশ্চিমবাংলায় বাড়তে শুরু করলো। 4 থেকে 6, 8, 10, এমনকি আমরা গতকালও দেখেছি যে 15 অবধি পৌঁছে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রচুর বিধিনিষেধ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। প্রথমে 7টা অবধি ট্রেন, তারপরে আমরা দেখলাম যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হলো, মানে ট্রেন যেহেতু বন্ধ হয়ে গেল, তারপরে সেটা তৎক্ষণাৎ সেটা 10টা করে দেওয়া হলো। তাছাড়াও যে বিধিনিষেধগুলো করা হয়েছে, কি বলবেন এই পুরো বিষয়টা নিয়ে, যেখানে পাঠশালা বন্ধ কিন্তু পানশালা খোলা আছে? বারবার বিরোধীরা বলছে যে পাঠশালা বন্ধ, পানশালা খোলা, এবং শুধু তাই নয়, 10টার পর কারফিউ। কি বলবেন, যেখানে সিনেমা হল 10টা অবধি খোলা? এই বিষয়গুলোকে নিয়ে কি বলবেন, এটা কি ধরনের বিধিনিষেধ? আমার মনে হয়েছে যে বর্তমানে তৃণমূল কংগ্রেস যারা শাসক দল, তাদের প্রায়োরিটি, লক্ষ্য কি? মনে হচ্ছে রাজ্যের ব্যাপারে তাদের লক্ষ্য কমে গেছে। এখন আমরা প্রায়ই দেখছি সব নেতা নেত্রী, মন্ত্রী শান্ত্রী, তারা সবাই হয় ত্রিপুরা নয় গোয়ার সমুদ্র সৈকত,
এইসব জায়গায় যাচ্ছেন, সেই সবে এই রাজ্যের কি অবস্থা, তার জন্য কি করা উচিত, সেটাতে একটু লক্ষ্য বা গুরুত্ব কম দেওয়া হচ্ছে। যে কারণে যে এই সমস্ত কথাবার্তাগুলো, যেসব রেস্ট্রিকশনসের কথা বললেন, সেগুলো চিফ সেক্রেটারি অ্যানাউন্স করেছিলেন, তাতে অনেকগুলো কন্ট্রাডিকশন আছে, চিন্তার দৈন্যতা আছে, প্ল্যানিংয়ের দৈন্যতা আছে, সেটা পরিষ্কার। সাধারণ মানুষ সবাই বলছেন যে 10টা থেকে কারফিউ, এদিকে রেস্তোরাঁ খোলা থাকবে 10টা পর্যন্ত, পানশালা খোলা থাকবে 10টা পর্যন্ত, খোলা থাকবে 10টা পর্যন্ত। সেখানে কয়েক হাজার গরিব বাড়ির লোকেরা কাজ করে, তারা সব বন্ধ ছন্দ করে তালা লাগিয়ে বাড়ি যাবেন কি করে? এটা তো কমন সেন্স। সুতরাং এই রাজ্যের যা যা বিধিনিষেধ অ্যানাউন্সড হয়েছে, তার মধ্যে প্রভূতভাবে কমন সেন্সের অভাব আছে, সাধারণ বুদ্ধির প্রয়োগের অভাব আছে। আর যখন কমন সেন্স কাজ না করে, তখন কিন্তু কোনো রকম বিধিনিষেধই বা কোনো কার্যক্রম ঠিকভাবে পরিণতভাবে সেটাকে রূপায়িত করা যায় না। সেটাই হচ্ছে এখানটাতে। আজকে দেখুন যে প্রথম দিন যেটা দেখা গেল, আমার তো ভয় লাগছিল বিধাননগর স্টেশন, ব্যারাকপুর স্টেশন, কলকাতা শিয়ালদা স্টেশনের যে ভিড়ের ছবি, 7টা পর্যন্ত ট্রেন, মানুষের মধ্যে একজন পড়ে মারা গেলেন, এসব কিসের জন্য? রাজ্য এটাকে আগে থেকে ফোরসি করেনি, আগে থেকে অ্যান্টিসিপেট করেনি। যদি না করতে পারে, তাহলে কিসের সেই চিফ সেক্রেটারি? কিসের সাহায্যে? কয়েকটা বই পড়ে পাশ করে আইএএস হয়ে চিফ সেক্রেটারি হলাম, বিভিন্ন ডিপার্টমেন্টে গেলাম, কিন্তু মানুষের আমি যেগুলো বলছি তার জন্য কি হবে? তার মানে গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে এদের কোনো যোগাযোগ নেই। সেটাই আমরা দেখেছি, এবং এখনো এই নিয়ে কথা চলছে। আর এতে কি হচ্ছে জানেন? ছেলেপিলেরা যখন রাত 10টার পরে বাড়ি ফিরতে যাচ্ছে, যেতেই হবে তাদের পেটের জন্যে, পুলিশ রাস্তায় ধরছে। পুলিশ বলছে, কেন না, আমাদের তো এই আছে, 10টায় বন্ধ করেছি হুজুর, তারপর বাড়ি যাব, মধ্যম গ্রামে যাব, বিধবা মা আছে। এটা অ্যাকচুয়ালি এই ঘটনাটা আমার সামনে এসছে বলে আপনাকে বলছি। এক ছেলে সে কাজ করে যাচ্ছে, বলে হ্যাঁ চলে যাবি, ছেড়ে দেবো, নয়তো থানায় নিয়ে যাব। বলছি থানায় নিয়ে যাবেন? বলে তাহলে 200 টাকা দে। এটাও হচ্ছে কি, তাহলে কি পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা করলো? রাস্তায় যত পুলিশ থাকবে, যারা গাড়ি যাচ্ছে তাদের ধরবে, 10টা বেজে গেছে, এবং তাদের ভ্যালিড রিজন থাকলেও তাদের কাছ থেকে বলবে 100, 200, 500, 1000 যা পাওয়ার মতন। এ তো মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে বাঘের মুখে। আমি আবার বললাম যে এদের রিয়ালিটি বা বাস্তবিকতা বোধ বাদ দিয়ে এই সবগুলো করা হয়েছে। আমার মনে হয় মাননীয়ার উচিত আর একবার বসা, এই সমস্ত সমস্যাগুলো এক জায়গায় করে তার সমাধানের চেষ্টা করা। আর একটা বিষয় যে বারবার বলছে 50% করে যাত্রী নিয়ে যাবে ট্রেন, এটা কে নির্ধারণ করবে 50%? কারণ আমরা তারপরেও দেখেছি 10টা অবধি ট্রেনের সময়সীমা বাড়ানোর পরও কিন্তু রোজ যে চিত্র উঠে আসছে, সেখানে 50% কোনোভাবেই মানা সম্ভব নয়। একই পরিস্থিতি, সেইভাবেই মানুষ যাচ্ছে ঝুলতে ঝুলতে। সেখানে কি করে এই করোনার গ্রাফকে আমরা সামাল দিতে পারবো? দেখুন, কয়েকটা খুব ওই যে বললেন কমন সেন্সের অভাব। মনে করুন আমি ট্রেনে বাসে ভিড় কমাতে চাই, তো এই ভিড় কমাতে গেলে কি করা উচিত? খুব কমন সেন্স। আপনি রাস্তায় যে কোনো একজন নর্মাল বুদ্ধিসম্পন্ন লোককে জিজ্ঞেস করুন, সে বলবে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। যাচ্ছে টোটাল যাত্রী মনে করে নিন একটা সন্ধেবেলায় 1 লাখ, সেটাকে যদি 20টা ট্রেন নিয়ে যায়, তাতে ভিড় যা হয়, সেই ভিড় কমাতে গেলে 20 জায়গায় 40টা ট্রেন করতে হবে। সেই 40টা ট্রেন করা যায় ওই ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে, নাম্বার অফ ট্রেন বাড়িয়ে। এটা তো খুব কমন সেন্স, এটার জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না। কিন্তু আমাদের এখানে দেখুন,
তারা বলে দিল 50% উপরে উঠবে না, আর সেইটাকে আবার যাত্রীদের আটকানোর জন্য ট্রেনও কমিয়ে দিলাম, ফ্রিকোয়েন্সিও কমিয়ে দিলাম। এই কোথাকার কোথাকার কারা এরা? একদম বাজে চিন্তা ভাবনা থেকে করছে। এবং এরা যখন এইসব চিন্তা ভাবনাগুলো করে সমস্ত বিধিনিষেধ তৈরি করেন, তারা মানে আমার মধ্যে মধ্যে মনে হয় বোধহয় তখন রিয়েল ওয়ার্ল্ডের সঙ্গে, অ্যাকচুয়াল বাস্তবিক পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ থাকে না। কেউ কিছু বলে, লিখে নেয়, মুখে বলে দেয়, তারপর দেখে ওই যেরকম ট্রেন পরের দিনই করে দিল রাত 10টা পর্যন্ত, 7টার পরে দেখলো যা অবস্থা 10টা পর্যন্ত করলো। এখনো পর্যন্ত ট্রেন বাড়ানো হয়নি। এখনও ট্রেনে, এখন এই জায়গায় এসে ট্রেনের কোনো রকম 50 জন করার 50% যাত্রীর কোনো মেকানিজম নেই, এটা সবাই জানে। একটা মলে, মানে মনে করুন একটা বাজারে বলছে 50% লোক ঢুকবে। 50% কিসের? ওই বাজারের ক্যাপাসিটি, মলের ক্যাপাসিটি। কোথাও লেখা আছে এই মলের ক্যাপাসিটি হচ্ছে 2000? লেখা আছে যে ক্যাপাসিটি এত, 50% ঢুকবে। এই কথাগুলো কি? একটা সিনেমা হলে 50% আমি বুঝতে পারি যে সেই হলে ক্যাপাসিটি হচ্ছে যে 500 সিট আছে, তুমি একটা সিট বাদ দিয়ে দিয়ে তুমি বসার ব্যবস্থা করছো, 250টা টিকিট বিক্রি করবে, সেটা বোঝা যায়। মলে মানুষ এমনি ঢুকে যায়, দোকানে দোকানে ঘোরে। সেখানে কোথাও লেখা আছে, সাউথ সিটি মলে বলুন না, কোথাও লেখা আছে যে এই মলের সব মিলিয়ে ক্যাপাসিটি হচ্ছে 2500 লোক? তাহলে বলো 50% লোক। এগুলো হচ্ছে খুব মানে ওই বললাম চিন্তার দৈন্যতা, প্র্যাকটিক্যাল সেন্সের অভাব, কমন সেন্সের অভাব। বলতে হয় বলে দিয়েছি। আর হাইকোর্টকে গিয়ে দেখুন হুজুর, আমরা কত কিছু করেছি, 2 লাখ 3 লাখ টাকা মাইনে ওয়ালা সব মাথা এরা, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সাংঘাতিক এরা। তারা সবাই মিলে অশ্বডিম্ব প্রসব করছে। ইতিমধ্যে কিন্তু জনস্বার্থ মামলা হয়েছে গঙ্গাসাগরের বিরুদ্ধে এবং যে পুরো ভোট আছে তার বিরুদ্ধে। হাইকোর্টও রায় দিয়েছে যে গঙ্গাসাগর হবে। কি বলবেন এই বিষয়টাকে, কি দেখবেন, কিভাবে দেখছেন? আমি গঙ্গাসাগরের ব্যাপারে পরে আসছি। প্রথমে এই পুরো ভোট নিয়ে আপনাদের জানাই যে আজকে বিজেপির ঘোষিত আজকে আমাদের দাবি যে বর্তমান পরিস্থিতিকে নজরে রেখে পুরো ভোট যেন 1 মাস পিছিয়ে দেওয়া হয়। কারণ এই হঠকারী সিদ্ধান্ত মানুষের জীবনকে বিপদে ফেলবে। এবং সেই দিকে আমরা দেখছি যে এই নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন 2 বছর আগে বলেছিলেন যে এখন কোভিড পরিস্থিতি, তাই আমরা করতে পারবো না। তখন যদি 10,000 আক্রান্ত থাকে, আজকে সেটা 1 লাখ হয়েছে, 10 গুণ কি আরো বেশি বেড়েছে। অবস্থা তার থেকে আরো খারাপ পরিস্থিতি। তখন করতে পারেননি আর আজকে করতে পারবেন। আসলে এটা হচ্ছে রাজ্য সরকার তথা শাসক দলের নির্দেশে করতে হবে, মানে করতে হবে, তাদের মানুষের জীবন যায় যাক। তো এইরকম পরিস্থিতিতে আমরা বলেছি এই পুরো ভোট এই সময় অন্তত 1 মাস মানুষের স্বার্থে পেছিয়ে দেওয়া দরকার। তৃণমূলের মুখপাত্র একজন বলেছেন বিজেপি ভয় পেয়েছে, এবং তাদের প্রতি আমাদের বক্তব্য হচ্ছে হ্যাঁ, বিজেপি ভয় পেয়েছে, সাধারণ মানুষ ভয় পেয়েছে। কাকে? করোনাকে, তৃণমূল কংগ্রেসকে না। আমরা করোনা কোভিডকে ভয় পাচ্ছি বলেই পুরো ভোটটাকে সরিয়ে রাখতে বলছি। সাধারণ মানুষের জীবনের বিনিময়ে পুরো ভোট এখন করতে হবে, এতদিন আমি করলাম না, এইরকম দ্বিচারিতার রাস্তা থেকে সরে আসতে বলা হচ্ছে মানুষের কথা ভেবে। গঙ্গাসাগর মেলা আমরা তো দেখেছি যে ওই সেই আপনাদের যেটা বললাম বুর্জ খলিফায় যে যাত্রা শুরু হয়েছিল 25শে ডিসেম্বর 1 জানুয়ারি পর্যন্ত যেটা চললো, এই উৎসবের যাত্রায় তো করোনা উৎসব হলো। এগুলো তো আর কোনো উৎসব নয়, করোনা উৎসব। এবং প্রশাসন, শাসক দল তাদের, এবং যে এমপিদের ফুটবল খেলা, এমপি কাপ, এইসব হচ্ছে করোনা উৎসব। তারই সঙ্গে হচ্ছে যে গঙ্গাসাগর মেলা, 5 লাখ লোক হবে, কারা দেখবে? আজকে হাইকোর্ট বলেছেন
যে 3 জনের কমিটি তারা পুরোটা সামলে দেবে। এটা যদি হতো, করোনা যদি 3 জনের কমিটি করে আটকানো যেত, তাহলে এই ব্রিটেন, আমেরিকা আর অমুক তারা 300 জনের কমিটি করে দিত। এটা ছেলে খেলার কথা হচ্ছে। যেখানে 5 লাখ লোক আসবে সেখানে 3 জনের কমিটি করছেন, যে তারা গিয়ে দেখবেন যে তারা করোনা বিধি মানা হচ্ছে কিনা তারা দেখবে। না মানা হলে কি করা হবে? এইগুলো হচ্ছে জানেন তো, সমস্ত হচ্ছে মেকি একটা আত্মপ্রসাদ লাভ করা যে আমরা কিছু করেছি। আসলে করোনাকে আটকানোর জন্য যেগুলো দরকার, জনসংযোগ, এক জায়গায় একত্রিত হওয়া ইত্যাদি ইত্যাদি, এই যে আবার বললাম কমন সেন্সের অভাব। এবং আজকের হাইকোর্টের রায়ে আমি বলতে বাধ্য হচ্ছি, হাইকোর্টের বিচারকদেরও কমন সেন্সের অভাব হয়েছে। আজকে সেটা প্রকৃতভাবে প্রতিষ্ঠভাবে সামনে এসে গেছে। জয়প্রকাশ দা, ববি হাকিম কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো জায়গায় কন্টেইনমেন্ট জোন করেছেন, যেগুলো হাই রাইজ আরবানা থেকে শুরু করে অনেকগুলো জায়গায় কন্টেইনমেন্ট জোন করেছে, এবং দিনে দিনে বাড়ছে এই কন্টেইনমেন্ট জোন। মুখ্যমন্ত্রী কিন্তু যারা যারা কোভিড এফেক্টেড তাদের বাড়ি বাড়ি ফল পাঠাচ্ছেন, এবং গেট ওয়েল সুন লিখে ফলের ঝুড়ি তাদের বাড়ি অব্দি পৌঁছে যাচ্ছে, যাতে তাড়াতাড়ি তারা সুস্থ হয়। কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? ভালোই তো, মুখ্যমন্ত্রী মানুষের কাছে ফল টল পাঠাচ্ছেন, করদাতাদের টাকাতে মানুষ ফল পাচ্ছে, ভালো তো। সেটা গরিব মানুষরা যদি পান তাহলে ভালো। আর কন্টেনমেন্ট জোন তো করাই উচিত যাতে না ছড়ায়, সেটাই আমাদের প্রশ্ন। আজকে এক একটা হাউজিং কমপ্লেক্সকে যেখানটাতে সর্বসাকুল্যে হয়তো দেখা যাবে 500 লোক থাকে কি 1000 লোক থাকে, তাদের কয়েকজনের করোনা হয়েছে, তার জন্য কন্টেনমেন্ট জোন। গঙ্গাসাগরে 5 লাখ লোক, সেটা কি জোন হবে? সেইটাই আমাদের প্রশ্ন। আমরা ছোট জায়গায় তলোয়ার নিয়ে মশা মারতে কামান দাচ্ছি, তলোয়ার নিয়ে নেমে পড়ছি। আর যেখানে আসল ছড়ানোর জায়গা, পার্ক স্ট্রিটের 25 তারিখ, এইসব জায়গায় সরকারের কি পদক্ষেপ? কিছুই না। যাগ্গে হচ্ছে হোক, পরে দেখা যাবে। সেটাই খুব দুঃখের ব্যাপার। শেষ প্রশ্ন, সব্যসাচী দত্ত কিন্তু প্রার্থী হলেন এই পুর নিগমের যে ভোট, সেই ভোটে, এবং তিনি প্রার্থী হওয়ার পর বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটি মানুষের নারী বোঝে, ওনার দূরদৃষ্টি অনেক বেশি। মুখ্যমন্ত্রী তো বোঝেন, সেটা মেনে নেওয়া যায়, কারণ তিনি দীর্ঘদিন ধরে জিতে আসছেন। সব্যসাচী বাবু কি বোঝেন? তার মানে সব্যসাচী বাবু কিছুই বোঝেন না। 2020-তে মনে হলো বিজেপি আসছে, তারাক করে লাভ মেরে বিজেপিতে চলে গিয়ে তখন বললেন নরেন্দ্র মোদী একমাত্র নেতা, আর মুখ্যমন্ত্রীর পার্টি এবং মুখ্যমন্ত্রীর কাছেই কাজ করা যায় না, স্বৈরাচারী। আর আজকে আবার পাল্টে গেছে মত, বদলে গেছে পথ, আবার গিয়ে ওখানে বলছেন। এরা হচ্ছে ভোট ব্যবসায়ী, এরা আসলে রাজনীতিবিদ নয়। সুতরাং এই ভোট ব্যবসায়ীদের নিয়ে আর কি বলবো। যদি ভোট হয়, এখন কি হবে সেটা সবাই তাকিয়ে আছে সেই দিকে, যদি ভোট হয় বিজেপি কি ফলাফল করতে পারে, কতটা আশাবাদী? দেখুন, বিজেপি সত্যি কথা বলতে গেলে কি, বিধাননগর পুরসভায় ভালো ভোট হওয়ার কথা, মানে ভালো ফল করার কথা, আসানসোলেও ভালো ফল করার কথা। এইসব জায়গায় বিজেপির একটা জনসমর্থন আছে, ছিল এবং আছে। কিন্তু প্রকৃতপক্ষে একটা দুটো প্রশ্ন আসছে। এক, যে ভোট করানো যাবে কিনা, মানুষ নিজের ভোট দিতে পারবে কিনা। এক হচ্ছে সন্ত্রাস তো আছে, তার সঙ্গে করোনা সন্ত্রাস আছে, তৃণমূল সন্ত্রাস এবং করোনা সন্ত্রাস, এই দুয়ের মাঝখানে ভোট কতখানি হবে, এটা একটা বড় প্রশ্ন। আর তাছাড়া বিধাননগরের একটি বিশেষ ব্যাপার আমি বলতে পারি, আপনি যেটা এখনই বললেন যে বিধাননগর বিধানসভা, তাতে বিজেপি দাঁড় করিয়েছিলেন সব্যসাচী দত্তকে, তার হয়ে বিজেপির কর্মীরা সবাই গিয়েছিল ভোট চাইতে। সেই কর্মীদেরই অনেকে এবার প্রার্থী হয়েছে, অনেক যুবক যুবতীকে বিজেপি প্রার্থী করেছে, তরুণ প্রজন্মের। তাদেরকে প্রথমেই সাধারণ মানুষের কাছে কৈফিয়ত দিতে হয়েছে যে ওই লোকটাকে আপনারা কেন প্রার্থী করছেন।
আপনারা কি জানতেন না? এটা একটা প্রারম্ভিক সেটব্যাক আমি বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ দা, ব্যস্ততার মধ্যে সময় দিলে।